আচ্ছা বন্ধুরা দেখো, এখানে আমরা তোমাদের বইয়ের বৃত্ত অধ্যায়ের টাইপ 2 অধ্যায়টা নিয়ে আলোচনা করব। তো এখানে টাইপ 2 অধ্যায়ের মধ্যে বলা আছে কি দুইটি বৃত্ত বহিস্থভাবে এবং অন্তস্থভাবে স্পর্শ করে তার শর্ত। তাহলে এখানে দুটো শর্ত আসবে এবং এইখানে দুইটা বৃত্ত থাকবে, সেই দুইটা বৃত্ত একে অপরকে স্পর্শ করবে তার শর্ত থাকবে। তো যদি স্পর্শ করে এরূপ বৃত্তগুলো কেমন হবে? তো স্পর্শ বলতে আমরা কি বুঝি? লেগে থাকবে, এটাকেই বুঝে স্বাভাবিকভাবে। তাহলে দেখো, যদি আমরা বলি যে একটা বৃত্ত দেওয়া আছে এখানে, সেটা হচ্ছে কি আমাদের এই যে একটা বৃত্ত দেওয়া আছে এবং আরো একটা বৃত্ত হচ্ছে কি এই যে এখানে আরেকটা বৃত্ত দেওয়া আছে। দেখো এই দুইটা বৃত্ত কি করছে? একে অপরকে স্পর্শ করছে। তো এই জায়গাতে স্পর্শ করছে, তাহলে আমরা বলতে পারি বৃত্ত দুইটা স্পর্শ করে আছে। এটা হচ্ছে প্রথম বৃত্ত বা একটা বৃত্ত বলতে পারি, এটা হচ্ছে দ্বিতীয় বৃত্ত। যদি বৃত্ত দুইটা স্পর্শ করে একে অপরকে, তাহলে দেখো বৃত্তের একটা কেন্দ্র থাকবে। আমি ধরে নিলাম এই বৃত্তের কেন্দ্র হচ্ছে কি G1, F1 বৃত্তের হচ্ছে কেন্দ্র, এবং এই যে দ্বিতীয় বৃত্তটা আছে সেই বৃত্তের একটা কেন্দ্র হবে অবশ্যই, এবং এর কেন্দ্র কি হবে? G2, F2। তাহলে এটা হচ্ছে G2, F2, এই কথাটা আমরা বলতে পারি। এই যে দেওয়া আছে বৃত্ত, তো বৃত্তের কেন্দ্র আমরা পাইলাম, তাহলে অবশ্যই বৃত্তের ব্যাসার্ধ থাকবে। এবং আমরা যদি ধরে নেই যে প্রথম বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমাদের R1 এবং এই দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমাদের কি R2, তাহলে এখন দেখো এই যে আমি ব্যাসার্ধ দুইটা যোগ করে দিছি, তাহলে দুইটা ব্যাসার্ধের যোগফল আমার কি হচ্ছে? R1 প্লাস R2, এটা হয়ে যাচ্ছে। তো এখন একটু লক্ষ্য করো যে R1 প্লাস R2 আমরা কতটুকুকে বলতেছি? এই যে বিন্দুটা আছে, এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যে দূরত্বটা আছে সেই দূরত্বটাকে কিন্তু আমি R1 প্লাস R2 বলতেছি। তাহলে আমি বলতে পারি যে এটা হচ্ছে একটা বিন্দু এবং এইটাও হচ্ছে একটা বিন্দু, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমার R1 প্লাস R2। তাহলে আমি এইভাবে কল্পনা করতে পারি যে যদি দুইটা বিন্দু একে অপরকে কি করে? স্পর্শ করে, এবং এই স্পর্শটা কিভাবে হচ্ছে? বাহিরের দিক থেকে। তাহলে বলতে পারি বহিস্থভাবে যদি স্পর্শ করে, তাহলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব তাদের ব্যাসার্ধের যোগফলের সমান হবে। তাহলে এখন দেখো আমরা এটাকে একটু এইভাবে লিখতে পারি কিনা। কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বলতে আমি কি বোঝাচ্ছি? যে √G1 মাইনাস G2 এর উপরে স্কয়ার প্লাস এখানে লিখতে পারি কি F1 মাইনাস F2 তার উপরে স্কয়ার। এটা হচ্ছে আমাদের কি কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এবং এইটা ইকুয়ালি তো আমি লিখতে পারি এই যে এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে R1 প্লাস R2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি R1 প্লাস R2। তাহলে যদি দুইটা বৃত্ত একে অপরকে বহিস্থভাবে স্পর্শ করে বা বাহিরের দিক থেকে স্পর্শ করে, তাহলে আমরা বলতে পারি তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে তাদের ব্যাসার্ধের যোগফলের সমান। অর্থাৎ G1 মাইনাস G2 তারপরে স্কয়ার প্লাস F1 মাইনাস F2 এরপর হলে স্কয়ার, তারপরে রুট দিলে আমরা কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব পাচ্ছি, এবং এই দূরত্ব ইকুয়াল টু লিখতে পারি R1 প্লাস R2 যখন আমাদের বৃত্তদ্বয় কি করবে? বহিস্থভাবে স্পর্শ করবে। ঠিক একই ভাবে দেখো, যদি আমাদের এই বৃত্তদ্বয় অন্তস্থভাবে স্পর্শ করে তাহলে কি হবে? তো অন্তস্থভাবে স্পর্শ বলতে আমরা কি বুঝাচ্ছি? আমরা এখানে পাইলাম কি বহিস্থভাবে স্পর্শ। এখন যদি বলি অন্তস্থভাবে স্পর্শ, অন্তস্থ বলতে তাদের ভিতরের মধ্যে যে স্পর্শ করবে সেই স্পর্শটা। তো যদি আমরা এইভাবে বলি যে এখানে একটা বৃত্ত দেওয়া আছে, এটা হচ্ছে সেই বৃত্ত, এবং এই বৃত্তের ভিতর থেকে আরেকটা বৃত্ত একে অপরকে স্পর্শ করতেছে, যদি এরকম হয়ে থাকে তাহলে দেখো ভিতর থেকে যদি স্পর্শ করে বৃত্ত তাহলে এরকম হয়ে গেল। তাহলে দেখো দুইটা বৃত্ত একে অপরকে স্পর্শ করছে কিন্তু তাদের ভিতরের দিক থেকে, তাহলে এটাকে বলি আমরা অন্তস্থভাবে স্পর্শ। তো যদি এভাবে স্পর্শ করে, এই যে বড় বৃত্ত দেওয়া আছে এই বড় বৃত্তের কেন্দ্রটাকে আমি ধরে নিলাম G1, F1 এটা, এবং এই ছোট বৃত্তের যে কেন্দ্র আসে সেটাকে আমি ধরে নিলাম G2, F2। তাহলে এখন দেখো এই ছোট বৃত্তের যেই কেন্দ্রটুকু আছে সেই ছোট বৃত্তের যে ব্যাসার্ধ আছে সেই ব্যাসার্ধকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারতেছি? এই যে এইটুকুকে আমি R2 দ্বারা রিপ্রেজেন্ট করতে পারতেছি, এবং বড় বৃত্তের যেই ব্যাসার্ধ আছে সেই ব্যাসার্ধটাকে আমি বলতে পারতেছি এখান থেকে শুরু করে একেবারে
এই শেষ পর্যন্ত সম্পূর্ণটাকে আমি কি বলতেছি R1 বলতেছি। তাহলে R1 হচ্ছে এই সম্পূর্ণটুকু এবং R2 শুধু এইটুকুকে বোঝাচ্ছে। তাহলে যদি এটা হয়ে থাকে, এখন দেখো এই যে এখানে কেন্দ্র আছে এবং এইখানে কেন্দ্র, এই কেন্দ্র দুইটার মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে বা আমরা দূরত্ব নির্ণয় করতে পারবো কিভাবে। এখানে একটা আমাদের বিন্দু দেওয়া আছে, এখানে একটা বিন্দু দেওয়া আছে। যদি বিন্দু থাকে তাহলে অবশ্যই আমরা কেন্দ্র নির্ণয় করতে পারবো বা কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে পারবো। যদি আমরা এই কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করি তাহলে দেখো আমাদের কি আসে সূত্রের মাধ্যমে, √G1 - G2 তারপর হচ্ছে a স্কয়ার প্লাস f1 - f2 তার উপরে a স্কয়ার। এটা হলো কি আমাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তো একটু লক্ষ্য করো, এখানে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, কিন্তু এইটুকু যদি আমি বার করতে চাই অন্য কোনো ভাবে তাহলে দেখো এখানে দেওয়া আছে কি সম্পূর্ণটার দূরত্ব হচ্ছে R1, অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত সম্পূর্ণটাই R1। এইটুকু থেকে যদি আমি R2 বাদ দিয়ে দেই তাহলে আমি কি পাচ্ছি, এই কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব পেয়ে যাচ্ছি। তাহলে আমি বলতে পারি কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে R1 - R2। তাহলে এখানে লিখতে পারি R1 - R2। তাহলে এখন এখান থেকে বলা যাচ্ছে যদি বৃত্তদ্বয় একে অপরকে অন্তস্থভাবে বা ভিতরের দিক থেকে স্পর্শ করে তাহলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে তাদের ব্যাসার্ধের বিয়োগফলের সমান। তাহলে এটা হচ্ছে আমাদের একটা শর্ত, যেটা হচ্ছে কি যদি বৃত্তদ্বয় একে অপরকে অন্তস্থভাবে স্পর্শ করে।